ঘুটঘুটে অন্ধকার রাতে জঙ্গলাবৃত্ত পরিত্যক্ত সিমনাস গ্রেভিয়ার্ডের কাছে ধীর গতিতে এসে দাঁড়ালো কালো একটি গাড়ি। অতিবৃদ্ধ এক মহিলা ছাড়াও আরো দুজন নেমে এলো সেই গাড়ি থেকে। এই অন্ধকার রাতে নেহাত মস্তিষ্ক বিকৃতি না হলে কোনো মানুষ এইভাবে কবরখানায় প্রবেশ করার সাহস দেখাবে না। তাহলে এরা জেনে শুনে নিজেদের জন্য এমন বিপদ ডেকে আনলো কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ইতিহাসের পাতা উল্টে পিছিয়ে যেতে হবে প্রায় 500 বছর পিছনে। শত শত বছর আগে বহির্বিশ্বের কাছে ভারত ছিল সোনেকা চিড়িয়ার দেশ। সেই সময় সমুদ্রপথে পর্তুগিজরাই প্রথম এসে পৌঁছেছিল ভারতবর্ষের মাটিতে। এরপর একে একে ভাগ্য অন্বেষণের তাড়নায় বহু বিদেশির আগমন ঘটতে থাকে আমাদের দেশে। এমনই এক পর্তুগিজ নাবিক রোজারিও গঞ্জালভেজের কাহিনী জড়িয়ে আছে এই গল্পের ছত্রে ছত্রে। রোজারিওর অতৃপ্ত আত্মা আজও পাহারা দিয়ে চলেছে তার সঞ্চিত গুপ্তধনের, যা সে তিল তিল করে তার জীবদ্দশায় সঞ্চয় করেছিল। একমাত্র যে গুপ্তধনের ইঙ্গিত সে দিয়ে গিয়েছিল তারই ব্যবহৃত এক বাইবেলে। বংশ পরম্পরায় সেই বাইবেল সযত্নে রক্ষিত হয়েছে রোজারিওর পরিবারের হাতে। ভাগ্যের পরিহাসে তার পরিবারের একমাত্র বংশধর মিসেস গঞ্জালভেজ ওই বাইবেলটি বিক্রি করে দিয়েছিলেন এক কিউরিও শপে। হাত বদল হয়ে বাইবেলটি পৌঁছে যায় এই গল্পের মুখ্য চরিত্র মিস্টার অ্যান্টোনিওর কাছে। বাইবেলটি হাতে আসার সাথে সাথেই তার জীবনে নেমে আসে রোজারিওর অভিশাপ। প্রতি মুহূর্তে ছায়ার মতো অ্যান্টোনিওকে অনুসরণ করতে থাকে রোজারিওর আত্মা। ঘটতে থাকে অলৌকিক সব ঘটনার বিভৎস সব হত্যাকাণ্ড। রহস্যের জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে তলিয়ে যেতে থাকে অ্যান্টোনিও। একদিকে অশরীরীর সাথে অপার্থিব লড়াই, অন্যদিকে 500 বছর ধরে লুকিয়ে রাখা গুপ্তধনের খোঁজ। এই অবস্থায় অ্যান্টোনিও কি পারবে লুকিয়ে রাখা রত্নভাণ্ডার খুঁজে বের করতে? শত শত বছর ধরে মুক্তির আশায় ছটফট করা রোজারিওর আত্মা কি মুক্তি পাবে এই গল্পের শেষে? গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি, ব্রতদীপ। অন্যান্য চরিত্রে অভিযান, বর্ষা, ইন্দ্রনীল, পার্থ। শুরু হচ্ছে আজকের গল্প প্রখ্যাত লেখক সুদীপ্ত দাশের কলমে অভিশপ্ত বাইবেল। অক্টোবর। বেশ সমস্যায় আছি আমি। গত কয়েকদিন ধরে আমার সাথে যা যা ঘটে চলেছে তাতে সত্যি মনে হচ্ছে আমার দিন হয়তো শেষ। জানি না আর কতদিন বাঁচব। কেউ যেন সর্বক্ষণ আমায় নজরে রাখছে। আমি বেশ বুঝতে পারছি তাকে। আমার চারপাশে তার অস্তিত্ব বেশ প্রকট। যেদিন থেকে আমি এই পর্তুগিজ বাইবেলটি কিনেছি সেদিন থেকেই অশান্তির ঘন কালো এক ছায়া নেমে এসেছে আমার জীবনে। দিন রাত কেউ যেন আমার পিছনে পিছনে ঘোরে, আমি স্পষ্ট বুঝতে পারি। কাল রাতে ঘুমের মধ্যেও আমার মনে হলো কেউ একজন আমার বেডরুমের ভিতর চলাফেরা করছে। এই বাইবেল আমার কাছে থাকলে আমি হয়তো আর বাঁচব না। এই বাইবেল অভিশপ্ত। আজ থেকে আমার সাথে ঘটে যাওয়া সমস্ত অভিজ্ঞতা আমি ডায়েরিবদ্ধ করা শুরু করলাম। যে কদিন বেঁচে আছি আমার ভয়াবহ জীবনের কথা আমি লিখে রেখে যেতে চাই। 25 অক্টোবর। আজ সকালে বাইবেলটি নিয়ে সেন্ট ক্যাটানোর চার্চে গিয়েছিলাম। আমার মুখে পুরো ঘটনা শোনার পর চার্চের পাদ্রী মিস্টার অক্সলিম হাসি মুখে আমায় বলল, এসব নাকি আমার মনের ভুল, অতিরিক্ত মদ্যপানের ফল। বাদামি চামড়ায় মোড়া পর্তুগিজ ভাষায় লেখা এই বাইবেল নাকি বহু পুরনো। আজকের দিনে যাকে এক কথায় অ্যান্টিক বলে। কিছুতেই ফাদার আমার কথা বিশ্বাস করতে চাইল না। অবশেষে বিরক্ত হয়ে ফিরে এলাম চার্চ থেকে। সারাদিন ধরে আকাশের মুখ ভার হয়ে আছে। মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। সন্ধ্যাবেলা এক বোতল বিয়ার নিয়ে আমার বাড়ির ছাদে বসে ডায়েরি লিখতে শুরু করেছি। আমি জানি সেই অদৃশ্য মানুষটি আমার আশেপাশেই আছে। ক্রূর দৃষ্টিতে আমায় সবসময় লক্ষ্য করছে সে, কিন্তু তাকে দেখা আমার সাধ্য নয়। বারবার এপাশ ওপাশ তাকিয়েও তাকে দেখার কোনো সুযোগ পেলাম না। ছাব্বিশে অক্টোবর।
আজ একটু বেলার দিকে মাছ ধরতে বেরিয়েছিলাম মাহদেই নদীতে। সারাদিন ঘরে বসে বসে এই উদ্ভট চিন্তায় মাথাটা পাগল হয়ে উঠেছিল। আমার স্ত্রী মায়াশাকে আমার অবস্থার কথা বারবার বললেও সে বিশ্বাস করতে চায়নি এসব। খালি বলে আমি নাকি বেশি মদ খাই। খাই তো বেশ করি, ওর বাবার পয়সায় তো খাই না। ও হ্যাঁ, আজ এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে আমার। ছিপ আর মাছের ঝোলা নিয়ে দুপুরের দিকে যখন ফিরছিলাম, রাস্তায় হাঁটতে হাঁটতে এক বয়স্ক লোকের সাথে প্রায় ধাক্কা লাগে আর কি। দুজনেই থমকে দাঁড়িয়ে পড়েছিলাম। হঠাৎ সে মানুষটি আমার দিকে তাকিয়ে শটান বললেন, My dear son, please be careful. I can see a danger on you. যদিও কোনো এক অজানা কারণে সারাদিন সেই অদৃশ্য ছায়া আমায় একদম বিরক্ত করেনি আজ। 27শে অক্টোবর। মায়াশা আজ বাড়িতে নেই, ওর ভাইয়ের বাড়ি গেছে। আমি একা বাড়িতে। সারাদিন বিয়ারের বোতল নিয়ে বাড়ির বাইরের হাতায় বসেছিলাম। মাথাটা কেমন ঝিমঝিম করছে। একটু আগে কৌতূহলবশত বাইবেলটা নিয়ে এসেছিলাম বইয়ের আলমারি খুলে। খুব পুরনো বইটি। উপরের চামড়ার মলাটাও ছিঁড়ে গেছে জায়গায় জায়গায়। ভিতরের কাগজগুলো হলদেটে হয়ে বিবর্ণ হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে। হাতে লেখা কালো শব্দগুলো রং হারিয়ে কেমন যেন জৌলুসীন। অদ্ভুত ব্যাপার হলো, বাইবেলটি যেই না হাতে নিয়েছি, সাথে সাথেই আবার সেই উৎপাত শুরু হয়েছে। বেশ বুঝতে পারছিলাম কেউ আমায় গভীর দৃষ্টিতে মেপে চলেছে মাথা থেকে পা পর্যন্ত। যেন কোনো অদৃশ্য রশ্মি আমার শরীর বেয়ে উপর থেকে নিচে পর্যন্ত চলাচল করছে। সে চায় না আমি এই বাইবেলটি নিজের কাছে রাখি। 28শে অক্টোবর। আজ সকালে মিস্টার গোমস এসেছিলেন আমার বাড়ি। উনি ভাস্কো দা গামায় আর্কিওলজি বিভাগে কাজ করেন। এই পাশের হেলি স্ট্রিটে ওনার বাড়ি। বসে বসে অনেক কথাবার্তার পরে আমি আর থাকতে পারলাম না। আমার সাথে ঘটে চলা পুরো ব্যাপারটা ওনাকে খুলে বলতেই উনি বাইবেলটি দেখতে চেয়েছিলেন। তার কথা মতো আমি বইটি বার করে ওনার হাতে দিতেই কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে উনি আমায় বললেন, এটা নাকি অত্যন্ত প্রাচীন এক ক্যাথলিক বাইবেল, দুষ্প্রাপ্য বস্তু। কিন্তু রহস্যের ব্যাপারটা এড়িয়ে গেলেন। শুধু জিজ্ঞাসা করলেন বইটি আমি কোথায় পেয়েছিলাম। ওনার হাবভাব সুবিধার নয় দেখে আমি ওর প্রশ্নের উত্তর এড়িয়ে যাই। মায়াশা বিকেলে বাড়ি ফিরে এসেছে। আজও বেশ কয়েকবার আমি অদৃশ্য কোনো ব্যক্তির উপস্থিতি বুঝতে পেরেছি। আর এটাও বেশ বুঝতে পারছি দিন দিন তার অস্তিত্ব আরো প্রকট হচ্ছে। তাই অত্যন্ত ভয়ে ভয়ে আছি আমি। 29শে অক্টোবর। সকালে বাজারে ব্যাগ নিয়ে পানাজি মার্কেটে গিয়েছিলাম। ফেরার পথে আমার পিকআপ ভ্যানটি খারাপ হয়ে যায়। আসলে অনেকদিন হলো ওটা পড়েই আছে। গাড়ি সারিয়ে বাড়ি ফিরে দেখি মায়াশা বাড়ি নেই, হয়তো কোথাও গিয়েছে। বাড়িতে পা দিতেই এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম আমি। আমার বাড়িতে চুরি হয়েছে। ভালোভাবে লক্ষ্য করে দেখলাম জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার বাড়ির টালির ছাদ থেকে টালি সরিয়ে কেউ নেমে এসেছিল ঘরে। সবকিছু খুঁটিয়ে দেখেও কোনো জিনিস খোয়া গেছে কিনা ঠিক বুঝতে পারলাম না। তবে সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো, ঘরের মধ্যে কাঠের আলমারিতে রাখা সেই বাইবেলটি আর নেই। বড় অদ্ভুত ব্যাপার। তাহলে কি এই পুরনো বইটি নেওয়ার জন্যই চোর আমার ঘরে এসেছিল? মনে মনে আনন্দ পেয়ে ভাবলাম, যাকগে, আপদ গেছে, এবার হয়তো সমস্যা থেকে মুক্তি পেলাম। 30শে অক্টোবর। আজ ভোরবেলা আচমকা চিৎকার চেঁচামেচিতে আমার ঘুম ভেঙে যায়। এক বীভৎস নারকীয় ঘটনা আমাদের ছোট্ট পাড়াটিকে ভয়ের আস্তরণে ঢেকে ফেলেছে। মিস্টার গোমস কাল রাতে খুন হয়েছেন। খবরটা শুনে নিজেই গিয়েছিলাম দেখতে। সে দৃশ্য চোখে দেখা যায় না। মৃত্যুর এরকম বীভৎসতা আগে কোনো দিন দেখিনি। গোমসের চোখগুলোকে খুবলে বার করে নিয়েছে। রক্তের ধারা গাদের উপরে শুকিয়ে জমে আছে। গলার অর্ধেকটা কাটা,
মুন্ডুটা ফ্যাকাশে হয়ে একদিকে বেঁকে পড়ে আছে। সারা মেঝেতে চাপ চাপ জমাট বাঁধা রক্ত দেখেই গা গুলিয়ে উঠল আমার। মিস্টার গোমস বাড়িতে একাই থাকতেন, তিনকুলে তার কেউ ছিল বলে জানি না। একটু বেলায় পুলিশ এসে দেহ নিয়ে যায় ময়না তদন্তের জন্য। 31শে অক্টোবর। আজ আবার বিপত্তি। বেলায় আমার বাড়িতে পুলিশ এসেছিল আমায় জিজ্ঞাসাবাদ করতে। ওরা নাকি খবর পেয়েছে মিস্টার গোমস 28 তারিখে আমার বাড়ি এসেছিলেন। আমি সব খুলে বলার পরে পুলিশ অফিসার মিস্টার রদ্রিগেজ বাইবেলটির কথা শুনে আশ্চর্য হলেন। তিনি বললেন, যে ঘরে মিস্টার গোমসের লাশ পড়েছিল সেখানে নাকি একটা অমনি পুরনো বাইবেল তিনি বাজেয়াপ্ত করেছেন, অন্য জিনিসের সাথেও। আমি শুনেই খানিক চমকে গিয়েছিলাম। তাহলে কি মিস্টার গোমসই গত পরশু আমার বাড়ি থেকে ওই বাইবেলটি চুরি করেছিল? আরেকটি ব্যাপার লক্ষ্য করছি, যেদিন থেকে বাইবেলটি আমার হাতছাড়া হয়েছে আমি বেশ ভালো আছি। আমার মনে হচ্ছে অদৃশ্য মানুষটি আমার পিছু নেওয়া বন্ধ করেছে। পয়লা নভেম্বর। আজ আমি থানায় গিয়েছিলাম নেহাতি কৌতূহলের বসে। মিস্টার রদ্রিগেজকে অনুরোধ করতে তিনি গোমসের বাজেয়াপ্ত করা জিনিসগুলো আমায় দেখতে দিয়েছিলেন। যা ভেবেছিলাম ঠিক তাই। আমার বাইবেলটি যে মিস্টার গোমসই সেদিন চুরি করেছিল তা পরিষ্কার হয়ে গেল। আমি সে কথা খুলে বলতে মিস্টার রদ্রিগেজ কথা দিলেন তদন্ত মিটলেই উনি বাইবেলটি আমায় আবার ফিরিয়ে দেবেন। বাইবেলটি যে আমার তার প্রমাণ হিসেবে আমার ফোনে তোলা বাইবেলটির একটি ছবি আমি ওনাকে দেখাই। আরে মিস্টার রদ্রিগেজ, আসুন আসুন। কি ব্যাপার, না খবর দিয়েই আজ আপনি আমার বাড়িতে এলেন? সকালে বসে চা খাচ্ছিলাম বাড়ির হাতায়, এমন সময় দেখলাম লোহার গেট ঠেলে মিস্টার রদ্রিগেজ ঢুকছেন বাড়ির ভিতরে। অদূরেই পার্ক করা আছে গোয়া পুলিশের জিপসিটা। কি ব্যাপার বলুন তো, হঠাৎ কোনো খবর না দিয়েই সকাল সকাল আমার বাড়ি, মানে সবকিছু ঠিক আছে তো? আমি বেশ কৌতূহলের সাথে জিজ্ঞাসা করলাম। মিস্টার অ্যান্টোনিও, একটা সমস্যায় পড়ে আপনার কাছে এলাম। আপনি তো জানেন যে মিস্টার গোমেজের মার্ডার কেসের ব্যাপারে আমরা কোনো কিনারাই এখনো করতে পারিনি। কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। ফরেন্সিক রিপোর্টও তেমন কিছু খুঁজে পাচ্ছি না যার উপরে ভিত্তি করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়। তবে উনি যে মানুষের হাতে খুন হননি তা এক প্রকার নিশ্চিত। এই কথাগুলো বলার পর একটা দীর্ঘশ্বাস ফেলে আবার মিস্টার রদ্রিগেজ শুরু করলেন। কাল অফিসে মিস্টার গোমেজের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা জিনিসগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করার সময় আমার ওই বাইবেলটা দেখে বেশ সন্দেহ হয়। কারণ ওই বাইবেলের ভেতরে সাদা কাগজে কিছু লেখা হয়েছিল, যা মিস্টার গোমেজেরই হাতের লেখা। আমি ওনার অন্য লেখার সাথে মিলিয়ে দেখেছি। সেই ব্যাপারটায় পরে আসছি, আসল কথাটা আপনাকে বলি। কাল বাইবেলটা আমি নিজের সাথে করে বাড়ি নিয়ে যাই। এত পুরনো বই আমি আগে দেখিনি, তাই আলাদা একটা আকর্ষণ অনুভব করছিলাম। সমস্যাটা হলো, সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। সারা রাত আমার মনে হয়েছে আমার চারপাশে অদৃশ্য কেউ ঘুরে বেড়াচ্ছে। আমি তাকে বিলক্ষণ অনুভব করছি, কিন্তু দেখতে পাচ্ছি না। অথচ সে আমাকে একটু একটু করে মেপে নিচ্ছে। এক অদ্ভুত সমস্যার সম্মুখীন হয়েই আমি সকালে আপনার কাছে দৌড়ে এলাম। আমি জানি এই বাইবেলটার মালিক আপনি, আপনার কাছে এতদিন ছিল। যদি দয়া করে বলেন যে এইরকম কোনো অভিজ্ঞতা আপনার কোনোদিন হয়েছে কিনা। আমি একটু হেসে নিয়ে বললাম, আপনি একটু বসুন মিস্টার রদ্রিগেজ, আপনাকে কিছু দেখানো দরকার। এই বলে বাড়ির ভিতর থেকে আমার ডায়েরিটা এনে ওনার দিকে এগিয়ে দিয়ে বললাম, যেদিন থেকে এই বাইবেলটি আমি পেয়েছি তারপর থেকে প্রত্যেক দিনের অভিজ্ঞতার কথা আমার লেখা আছে। আপনি পড়লেই বুঝবেন যে কি ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম। মুখটা ফ্যাকাশে হয়ে গেল মিস্টার রদ্রিগেজের। একটা শূন্য দৃষ্টি নিয়ে হাতটা বাড়িয়ে ডায়েরিটা নিয়ে পড়তে শুরু করলেন। আমি সেই ফাঁকে বাড়ির ভিতরে এলাম ওনার জন্য এক কাপ চা আনবো বলে। ফিরে এসে দেখলাম উনি এক মনে রাবার গাছের দিকে তাকিয়ে কি ভাবছেন। কি ব্যাপার অফিসার, কি ভাবছেন? কি মনে হলো আপনার আমার ডায়েরি পড়ে? হাতে চায়ের কাপটা টেবিলের উপর রেখে আমি চেয়ারে বসলাম। আমার দিকে তাকিয়ে মিস্টার রদ্রিগেজ বললেন, মিস্টার অ্যান্টোনিও, আপনার ডায়েরি পড়ে আমার নিশ্চিত ধারণা হয়েছে যে নিশ্চয়ই এই বাইবেলের সাথে কোনো অলৌকিক ব্যাপার জড়িয়ে আছে।
না হলে এক রাতেই আমার যে অভিজ্ঞতা হয়েছে তা হুবহু আপনার সাথে মিলে যায় কিভাবে? আমি তো আমার সার্ভিস লাইফে এমন অভিজ্ঞতার সম্মুখীন আগে কোনোদিন হইনি। আপনি কি বাইবেলটি আজ ফিরিয়ে নিয়ে যাবেন? আমি জিজ্ঞাসা করলাম রদ্রিগেজকে। না না, আমার আর সেই ইচ্ছে নেই, বরং ওটা রেখে দিন আপনার কাছেই। কিন্তু এই বাইবেলটা নিজের কাছে রাখা মানে সাক্ষাৎ মৃত্যুকে ডেকে আনা, নিজেকে চরম বিপদের মধ্যে ঠেলে দেওয়া। সেটা করা কি ঠিক হবে মিস্টার অ্যান্টোনিও? একজন পুলিশ অফিসার হয়েও আমি আপনাকে কিন্তু সাবধান করে যাচ্ছি, পারলে ওই বাইবেল থেকে দূরে থাকুন। আমি বুঝতে পারছি আপনার দুশ্চিন্তার কারণ মিস্টার রদ্রিগেজ, কিন্তু কেন জানি না আমার মনের মধ্যে এক চরম কৌতূহল জেগে উঠেছে এই বাইবেলটির ইতিহাস সম্পর্কে। যেভাবেই হোক আমায় জানতেই হবে এই বইয়ের সাথে অলৌকিক রহস্যের যোগ ঠিক কোথায়। কেনই বা এই বইয়ের অভিশপ্ত ছায়া কিছুতেই আমাদের পিছু ছাড়ছে না। আচ্ছা, আপনি কি চিন্তা করেছেন যে মিস্টার গোমজের মৃত্যুটি সাধারণ কোনো খুনের ঘটনা নয়? আমার দৃঢ় বিশ্বাস গোমজের মৃত্যুর পিছনে এই বাইবেলটি দায়ী। তা যদি না হতো তবে গোমজের বাড়ি থেকে সেদিন কেন অন্য কোনো মূল্যবান জিনিস খোয়া গেল না? আর তার ব্যক্তিগত কোনো শত্রুতা কারো সাথে ছিল বলে তো মনে হয় না। তদন্তের উপর ভিত্তি করে সে কথা আপনারাই ভালো বলতে পারবেন, তবে আমার মনে হচ্ছে মিস্টার গোমজ এই বাইবেলের সম্পর্কে এমন কিছু জানতে পেরেছিল যার জন্য তাকে বেঘরে প্রাণ দিতে হলো। আপনি একদম ঠিক বলেছেন মিস্টার অ্যান্টোনিও। আমার তদন্তেও কিন্তু এমন কোনো মানুষের নাম উঠে আসেনি যার সাথে মিস্টার গোমেজের ব্যক্তিগত কোনো শত্রুতা থাকতে পারে। আমি ভাস্কোর আর্কিওলজি ডিপার্টমেন্টে গিয়ে জানতে পেরেছি যে মিস্টার গোমেজ নিতান্তই সাধারণ একজন মানুষ ছিলেন। ওনার ব্যক্তিগত শত্রুতা কারো সাথে থাকতে পারে এ কথা কিন্তু কেউ বলেনি, বরং ওনার সহকর্মীরা বেশ আশ্চর্য হয়েছে গোমেজের খুনের ঘটনাটা শুনে। চায়ের কাপটা শেষ করে টেবিলে নামিয়ে উঠে দাঁড়ালেন মিস্টার রদ্রিগেজ। আমিও ওনার সাথে হেঁটে জিপসি অবধি এগিয়ে দিয়ে এলাম। উনি যাওয়ার সময় ফিসফিসিয়ে আমায় শুধু বললেন, আপনি কিন্তু বাইবেলটা সাবধানে রাখবেন, দেখবেন আপনার কোনো ক্ষতি যেন না হয়। আর দয়া করে আজ থেকে আবার ডায়েরিটা লিখুন। অনেক কিছুই আমরা পরে ভুলে যাই। প্রত্যেক দিনের অভিজ্ঞতা লেখা থাকলে পরবর্তীকালে সেই রহস্যের কিনারা করতে আপনার রোজকার এই অভিজ্ঞতা আমাদের অনেক সাহায্য করবে। আমি ঘাড় নেড়ে সম্মতি দিতে উনি জিপসি স্টার্ট দিয়ে এক রাশ কালো ধোঁয়া উড়িয়ে চলে গেলেন। আমার চারপাশে কেমন যেন এক নিস্তব্ধতা নেমে এলো। আস্তে আস্তে ফিরে এলাম বাংলোর হাতায়। টেবিলের উপরে রাখা সেই অভিশপ্ত বাইবেলটির দিকে তাকিয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল যেন। আজ থেকে আবার অদৃশ্য কেউ আমায় দিন রাত সর্বক্ষণ পর্যবেক্ষণ করবে, আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলবে, আর তার শীতল নিঃশ্বাসের শব্দে আমি সব সময় একটা আতঙ্কের জালে আবদ্ধ হয়ে ছটফট করব। আমি বেশ বুঝতে পারছি এর হাত থেকে আমার নিস্তার নেই। যেভাবেই হোক এ রহস্যের সমাধান করতেই হবে, না হলে ওই আতঙ্কের জাল আমায় একটু একটু করে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবে, আর আমি দমবন্ধ হয়ে ছটফট করতে করতে মারা পড়ব, ঠিক যেমন নৃশংসভাবে গোমস মারা পড়েছিল। এক তীব্র আকর্ষণ আমায় টেনে নিয়ে যাচ্ছে কোনো এক রহস্যের অন্তরালে। আমি জানি এর পরিণতি মৃত্যু, তবুও কোনো অমোঘ আকর্ষণে আমি এই বাইবেল থেকে দূরে থাকতে পারছি না কিছুতেই। এইসব ভাবতে ভাবতেই বাইবেলটি হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখতে লাগলাম। বারবার পাতা উল্টে উল্টে পড়তে লাগলাম। ঠিক সেই সময় বাইবেলের ভিতরে রাখা একটা সাদা কাগজে লেখা হ্যান্ড নোট আমার হাতে এলো। আমি কাগজটি খুলেই বুঝতে পারলাম এটি মিস্টার গোমসের হাতের লেখা। ভালো করে চোখ বুলিয়ে দেখতেই বুঝলাম সাদা কাগজে 1, 2, 3 করে কয়েকটা পয়েন্ট করা আছে, আর তাতে লেখা আছে 3টি বিষয়। 1, রোজারিও গনসালভেস। 2, 15 এপ্রিল 1499। 3, সেন্ট সিমোনাস চার্চ গ্রেভিয়ার্ড। কিন্তু গোমস এই 3টি তথ্য কোত্থেকে পেল? মনের মধ্যে এই প্রশ্নটি বারবার ঘুরপাক খেতে লাগলো। পাগলের মতো আরও পাতা উল্টাতে উল্টাতে আমি প্রায় বাইবেলটির সমস্ত পাতা উল্টে ফেলেছি। এমন সময় ভাঁজ করা একটি ম্যাপ পেলাম বইটার ভিতর থেকে। বইয়ের পাতার মাপেই দুটো ভাঁজ করা হলদেটে কাগজের একটা ম্যাপ উত্তর দক্ষিণ দিক নির্দেশ করা আছে ডান দিকের কোনায়। ম্যাপটি দেখতে দেখতে আমার মনে হলো জায়গাটা আমি চিনি, কারণ
ম্যাপের বাম দিকে উত্তর পূর্ব দিক থেকে একটি নদী বেরিয়ে সোজা দক্ষিণ দিকের সমুদ্রে মিশেছে। আমি দৌড়ে গেলাম বাড়ির ভিতরে, দেরাজ খুলে বের করে আনলাম ওল্ড গোয়ার ম্যাপ। দুটোকে পাশাপাশি ফেলতেই আমার চোখ কপালে ওঠার মতো অবস্থা। এই ম্যাপটি যে তৎকালীন ওল্ড গোয়ার ম্যাপ বুঝতে একটুও বাকি রইল না। আরো ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে ম্যাপটি দেখতে থাকলাম। পর্তুগিজ ভাষায় কি লেখা আছে বুঝতে পারছি না ঠিক মতো, অনেক লেখাই বেশ অস্পষ্ট, তবে দুটো জায়গা গোল করে নির্দেশ করা আছে এটা বোঝা যাচ্ছে। কিছুতেই মাথায় ঢুকছে না জায়গা দুটোর অবস্থান। তাহলে কি এই জায়গা দুটির সাথে সত্যি কোনো সম্পর্ক আছে এই বাইবেলের? বাইবেলটি বন্ধ করে কাগজপত্র গুছিয়ে চোখ বুজে ভাবতে লাগলাম কিভাবে ওই জায়গা দুটির নাম বার করা যায়। যদিও ওল্ড গোয়া খুব বড় কোনো জায়গা নয়, তবু এইভাবে অন্ধকারে হাতড়ে আমি কিছুতেই ওই দুটো জায়গার নাম খুঁজে বার করতে পারবো না। কোনো একটা উপায় আমায় বার করতেই হবে, সে যেভাবেই হোক। সাতই নভেম্বর। কাল রাতেও আমি বেশ ভয়েই ছিলাম। আমার মনে হলো যে অশরীরই আমায় এতদিন শুধুমাত্র নজরে রাখত, এখন সে তার আর আমার মধ্যেকার দূরত্ব কমিয়ে এনেছে। কাল আমার ঘরে টেবিলের উপরে মায়াশা একটা গ্লাসে জল রেখে দিয়েছিল রাতে যদি দরকার লাগে। আমি তখনও জেগে পরিষ্কার দেখলাম গ্লাসটা থরথর করে কাঁপতে কাঁপতে দুম করে নিচে পড়ে গেল। কোথাও কিছু নেই, এইভাবে গ্লাসটা নিচে কেন পড়ল কিছুতেই আমার মাথায় ঢুকছে না। ঠিক যেমন ভূমিকম্প হলে টেবিলের উপরে রাখা জিনিসগুলো থরথরিয়ে কেঁপে ওঠে, ঠিক অমনই ব্যাপার। ও যেন আমায় বুঝিয়ে দিচ্ছে আমি এক বিষাক্ত সাপের গর্তে হাত ঢুকিয়েছি, এখন শুধু ছোবল খাওয়ার অপেক্ষা মাত্র। সকালে আবার আমি সেন্ট ক্যাটানো চার্চে গিয়েছিলাম পাদ্রি মিস্টার অক্সলিমের কাছে। এই তল্লাটে উনিই একমাত্র ব্যক্তি যিনি পর্তুগিজ ভাষা পড়তে পারেন। আমি ম্যাপের দুটো মার্ক করা জায়গা ওনাকে দেখিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে জায়গার নিচে পর্তুগিজে কি লেখা আছে। উনি আমায় দুটো জায়গার নাম বললেন, এক গোয়ালিম এবং দুই সেন্ট সিমেনস স্ট্রিট। এই সেন্ট সিমেনস স্ট্রিটের সাথে গোমসের লিখে যাওয়া সিমেনস গ্রেভিয়ার্ডের মিল আছে। সিমেনস স্ট্রিটে কোনো চার্চ আছে বলে আমি অন্তত জানতাম না, তবে জায়গাটা মাহদেই নদীর ধারে এটা জানি। অনেকদিন আগে একবার ওই দিকটায় মাছ ধরতে গিয়েছিলাম। জায়গাটা পরিত্যক্ত, কাজু গাছের জঙ্গলে ভরা। অনেক দিনের পুরনো ভাঙাচোরা কিছু ধ্বংসাবশেষ এখনো ইতিউতি ছড়িয়ে আছে চারপাশে। 8ই নভেম্বর। যে ভয়টা আমি পেয়েছিলাম ঠিক সেটাই প্রায় হতে বসেছিল আজ। নেহাত বরাতের জোর না থাকলে আমার ভবলীলা আজই সাঙ্গ হয়ে যেত। দুপুরে মায়াশা একটু বেরিয়েছিল, আমি বাড়িতেই ছিলাম। আমার ঘরের ভেতরে সেই এক অস্বস্তি থাকায় বাগানে পায়চারি করছিলাম নিজের মনেই। মাথায় ঘুরছিল কালকের ওই ম্যাপ আর খুঁজে পাওয়া কয়েকটা নামের ক্লু। ঠিক সেই সময় আমি যখন হাঁটতে হাঁটতে বাগানের রাবার গাছের নিচে এসেছি, ঠিক তখনই হুড়মুড়িয়ে একটা মোটা ডাল ঠিক আমার ডান দিক ঘেঁষে পড়ল, একদম আচমকা। কোনো কারণ ছাড়াই যে এত বড় ডাল এমন আচমকা ভেঙে পড়তে পারে সত্যি ভাবিনি। আমি ভয়ে ছিটকে সরে এলাম। আর একটু 19-20 হলে আজকেই অক্কা পেতাম আমি। এখন বেশ বুঝতে পারছি যেভাবে আমি বাইবেলটির রহস্য উন্মোচনে ব্যস্ত, তাতে আমার উপর এমনই আক্রমণ আসবেই। তা আসুক, আমি কিন্তু থামব না। একরোখা এক জেদ আমার মাথায় চেপে বসেছে। যেভাবেই হোক আমার মৃত্যুর আগে এই বাইবেলের রহস্য ভেদ আমায় করতেই হবে। 9ই নভেম্বর। আজ বিকেলে আমার গাড়িটা বের করে আমি গিয়েছিলাম সেন্ট্রাল মার্কেটের কিউরিও শপে। এখান থেকেই বাইবেলটি কিনেছিলাম আমি। মাঝে মাঝেই আমি এই দোকানে আসি। দোকানের মালিক মিস্টার মালিক আমায় ভালোই চেনেন। আসলে ওনার স্ত্রী মায়াসার অফিসেই কাজ করে। আমি ভদ্রলোকের সাথে এক কাপ কফি খেয়ে বাইবেলের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম যে উনি ওই বইটি কোথায় পেয়েছেন। এটা শোনার পর উনি আমায় বললেন যে বইটি তিনি গোয়ালিয়ামের আপার ওল্ড স্ট্রিটের এক পর্তুগিজ পরিবারের থেকে কিনেছিলেন। যদিও শুধু বাইবেলটি নয়, সাথে আরও অনেক পুরনো জিনিস কেনেন উনি।
আমি সেই পরিবারের ঠিকানা চাইতে মিস্টার মালিক ওনার ডায়েরি ঘেটে আমায় ঠিকানাটা দিয়ে দেন। ইচ্ছে আছে কাল একবার যাব ওই বাড়িতে, গিয়ে দেখি যদি কারোর সাথে কথা বলে নতুন কিছু তথ্য পাওয়া যায়। আশ্চর্যের ব্যাপার হলো আজ তেমন অস্বাভাবিক কিচ্ছু লক্ষ্য করিনি। সারাদিন বার দুয়েক ছাড়া সেই অশরীরীর অস্তিত্ব আমি টের পাইনি। বাইবেলের ম্যাপে পাওয়া দুটি নামের মধ্যে একটি ছিল গোয়ালিম, আবার মালিকের দেওয়া ঠিকানাটিও গোয়ালিমই। খেলা যে বেশ জমে উঠেছে সেটা ভালোই বুঝতে পারছি আমি। 10ই নভেম্বর। কলিং বেল বাজিয়ে বাইরের দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আকারে বিশাল, বহু পুরনো এই বাড়ি। স্থাপত্যে পর্তুগিজ শিল্পের ছোঁয়া। বাড়ির দেওয়ালে আগাছা জন্মেছে অবহেলার কারণে। শেষ কবে যে মেরামত আর রং করা হয়েছিল তা আন্দাজ করা যায় না। পলেস্তরা জায়গায় জায়গায় খসে পড়েছে। আন্দাজ করতে অসুবিধা হয় না এবাড়ির বয়স প্রায় কয়েকশো বছর। দরজার পাশে বাম দিকে একটা ব্রোঞ্জের প্লেটের উপরে লেখা গোনজালভেজ ভিলা। আর একবার কলিং বেল বাজাতেই এক বৃদ্ধ মহিলা জিজ্ঞাসু দৃষ্টিতে সদর দরজাটি অল্প একটু খুলে মুখ বাড়িয়ে আমার দিকে তাকালেন। প্যাশপ্যাশে গলায় আস্তে আস্তে আমায় জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কাকে চাই? তোমরা কি আমার কাছে কোনো পাওনা আদায় করতে এসেছো? আমি বিব্রত হয়ে বললাম, না না, আমি কোনো পাওনা আদায় করতে আসিনি। আমি শুধু কয়েকটি ব্যাপারে আপনার থেকে কিছু জানতে চাই। এর সাথে আমার জীবন মরণ নির্ভর করছে। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না? বেশ অনুনয়ের সুরে বললাম আমি। ভদ্রমহিলা আমার দিকে অদ্ভুতভাবে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর দরজাটা খুলে বললেন, ভেতরে এসো। আমি ওনার পিছু পিছু ভিতরে গিয়ে ঢুকলাম। অত্যন্ত পুরনো বাড়ি হলে যা হয়, চারিদিকে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। কাঠের মেঝেতে পুরনো ছেঁড়া কার্পেট পাতা, আর তার উপরে ততোধিক পুরনো কাঠের নকশা কাটা চেয়ার পাতা। চেয়ারে বসতেই ক্যাঁচ করে একটা শব্দ হলো। বাড়িতে আর কেউ আছে বলে তো মনে হলো না। চারিদিকে নজর বুলিয়ে আমি এটা বুঝলাম, ভদ্রমহিলা কোনো রকমে তার শেষ দিনগুলি এখানে কাটাচ্ছেন। নেহাত দায় না বললে এত বড় ভাঙাচোরা বাড়িতে কেউ থাকে না। চেয়ারে বসে আমি নিজের পরিচয় দিয়ে ওনাকে বললাম, সেন্ট্রাল মার্কেটের কিউরিও শপের মিস্টার মালিক আপনার ঠিকানা আমায় দিয়েছেন। আপনি কি কিছুদিন আগে ওনাকে আপনার সংগ্রহে থাকা পুরনো কিছু অ্যান্টিক জিনিস বিক্রি করেছেন? ভদ্রমহিলা আমার দিকে বেশ ভয়ে ভয়ে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি একটা পুরনো বাইবেল কিনেছো ওর দোকান থেকে? আমি তার কথা শুনে প্রায় চমকে উঠে ওনাকে জিজ্ঞাসা করলাম, আশ্চর্য, আপনি কি করে বুঝলেন? আর আপনি যখন বুঝতে পেরেছেন যে ওই পুরনো বাইবেলটি আমি কিনেছি, তাহলে কোনো সমস্যা নিয়ে আমি এতদূর আপনার কাছে ছুটে এসেছি সেটা বুঝতেও আপনার নিশ্চয়ই কোনো সমস্যা হওয়ার কথা নয়। প্লিজ প্লিজ আমায় পুরো সত্যিটা খুলে বলুন। আমার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে ওই বাইবেলটির জন্য। ভদ্রমহিলা আমায় বসতে বলে একবার উঠে ভিতরের ঘরে গেলেন। কিছুক্ষণ বাদে ফিরে এলেন চামড়ায় বাঁধানো একটা ডায়েরি নিয়ে। চেয়ারে বসে আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে যা বললেন সেটা কতকটা এই রকম, আমার এই পরিবার পর্তুগালের তৎকালীন রাজ পরিবার গঞ্জালেস পরিবারের সাথে সম্পর্কিত। ভারতে সর্বপ্রথম যে বিদেশি শক্তি সমুদ্র পথে ইউরোপ থেকে এ দেশে আসে তারা হলো পর্তুগিজ। 1498 সালে ভাস্কো ডা গামা ভারতে আসার ফলে আবিষ্কার হয় নতুন এক দিগন্ত, সূচনা হয় নতুন এক যুগের। যে চেষ্টা পাশ্চাত্যের মানুষ যুগ যুগ ধরে করে এসেছিল এতদিন, সেই চেষ্টায় তার হাত ধরে এতদিনে সফল হয়। তারপর ভাস্কো ডা গামার দেখানো পথে সে দেশের অনেক মানুষ এ দেশে আসতে শুরু করে। ভারত তখন সোনার চিড়িয়া, চারিদিকে প্রচুর প্রাকৃতিক সম্পদ ছড়িয়ে ছিটিয়ে ছিল এই দেশে। সেই লোভেই ইউরোপের মানুষ দরিয়ায় জাহাজের পর জাহাজ ভাসিয়েছিল শুধুমাত্র ভারতে আসবে বলে। পর্তুগিজ রাজ পরিবারের মন্ত্রী ছিলেন তৎকালীন গঞ্জালেস পরিবারের এক নামী ব্যক্তি। তার ছেলে রোজালিও গঞ্জালেস 1499-এ ভারতে আসেন
সুদূর পর্তুগাল থেকে ব্যবসার উদ্দেশ্যে। সেই সময় এই গোয়া রাজ্য ছিল দক্ষিণের বিজাপুর সুলতানি সাম্রাজ্যের অন্তর্গত। তখন মূলত মশলা, রেশম আর দামি রত্নের ব্যবসা করে অনেক ইউরোপীয় ফুলে ফেঁপে উঠেছিল। আমাদের পূর্বপুরুষ রোজারিও দামি রত্নের ব্যবসায় নিজের বুদ্ধির পরিচয় দেয় এবং খুব তাড়াতাড়ি বিজাপুর সুলতানের স্নেহভাজন হয়ে ওঠে। রোজারিও শুধু একজন বিচক্ষণ ব্যবসায়ী ছিল তা নয়, সে ছিল প্রকৃত রত্নপ্রেমিক মানুষ। এই ব্যবসায় থাকার কারণে তার হাতে প্রায় সবই দুষ্প্রাপ্য রত্ন আসত, আর যেগুলি তার নিজের পছন্দ হতো তা সে জমিয়ে রাখত ব্যক্তিগত সংগ্রহে। এইভাবে ধীরে ধীরে এখানেই তার ব্যবসার প্রসার ঘটে। ফলে পর্তুগালের সাথে টান ধীরে ধীরে কমে আসতে থাকে। অবশেষে বিজাপুর রাজসভার এক নর্তকীর সাথে তার প্রেম হয় এবং পরবর্তীকালে তাকেই সে বিয়ে করে। এই বিয়ের পর পর্তুগালের সাথে ও তার পরিবারের সাথে যেটুকু যোগাযোগ ছিল তা একেবারেই শেষ হয়ে যায়। তারপর থেকে বংশ পরম্পরায় এখানেই শুরু আমাদের বসবাস। আমি হচ্ছি এই পরিবারের সর্বশেষ বংশধর। আমার পরে প্রায় 550 বছরের ঐতিহ্য বয়ে চলা এই গঞ্জালেস পরিবারের আর কেউ বেঁচে থাকবে না। কেউ আর আমাদের পূর্বপুরুষের কবরে গিয়ে মোমবাতি জ্বালাবে না প্রত্যেক রবিবারে। এই বলে সেই বৃদ্ধা মুখ নিচু করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। আমি দেখলাম তার গালের কুঁচকে যাওয়া চামড়া বেয়ে দু চোখ থেকে কান্নার ধারা নেমে আসছে। কিছুক্ষণ আমি চুপ রইলাম। তারপর উনি একটু সামলে নিলে আমি বললাম, আপনি এই বাইবেলের সম্পর্কে কি জানেন দয়া করে আমায় বলুন। আমি খুব দরকারে আজ আপনার কাছে ছুটে এসেছি। যে কোনো সময় আমার মৃত্যু ঘটতে পারে, তার আগে আমি অন্তত এই বাইবেলের রহস্যের কিনারা করে যেতে চাই, না হলে আমি মরেও শান্তি পাবো না। আমার কথা উনি মন দিয়ে শুনলেন। তারপর দু হাতে চোখের জল মুছে ধরা ধরা গলায় বলল, নিতান্তই দায়ে পড়ে আমি ওসব জিনিস বিক্রি করেছি। না হলে কেই বা চায় তার পারিবারিক ঐতিহ্য জড়িয়ে আছে এমন জিনিস বিক্রি করতে, বিশেষ করে যে পরিবারের ইতিহাস 500 বছরেরও বেশি। এই বাইবেলটি ছিল রোজারিও গঞ্জালেজের। উনি সব সময় এই বাইবেল নিজের কাছে রাখতেন, কখনোই কাজছাড়া করেননি। আমরা বংশ পরম্পরায় শুনে আসছি এই বাইবেল যতদিন আমাদের বাড়িতে থাকবে ততদিন নাকি আমাদের অর্থাভাব আসবে না। কিন্তু বিগত 50 বছরে আমাদের পরিবারের সব কিছু একটু একটু করে শেষ হয়ে যায়, এমনকি কেউ আর বেঁচেও নেই। তাই আমি বাইবেলটির সাথে আরো কিছু পুরনো জিনিস বিক্রি করে দিতে বাধ্য হই, না হলে আমি নিজেই না খেতে পেয়ে মরে যেতাম। রোজারিও কেন এই বাইবেল সম্পর্কে এমন কথা বলে গিয়েছিল তার হদিশ কেউ কোনোদিন করতে পারেনি। সত্যি কথা বলতে কি, কেউ চেষ্টাও করেনি। তবে আমরা সবাই বংশ পরম্পরায় জেনে এসেছি তার রত্ন ভাণ্ডারের কথা, কিন্তু সেই গুপ্তধন যে কোথায় আছে আমরা কেউ জানি না। বাড়ির মধ্যে অনেক খোঁজাখুঁজি হলেও কেউ কিছু খুঁজে পায়নি। কথাগুলো শোনার পর আমি তো প্রায় আকাশ থেকে পড়লাম। বিস্ময়ে হতবাক হয়ে গেলাম একরকম। একটা বহু পুরনো বাইবেলের সাথে যে এমন এক কাহিনী জড়িয়ে থাকতে পারে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার কিছু বলার বা কথা বাড়াবার কোনো ইচ্ছেই আমার ছিল না। আমি ভদ্রমহিলার হাতে কিছু টাকা একরকম জোর করেই দিয়ে এলাম। আসার সময় নিজের ফোন নম্বর দিয়ে বলে এলাম, যদি কখনো কোনো প্রয়োজন হয় তবে আমায় যেন উনি নির্দ্বিধায় ফোন করেন। আর এটাও বলে এলাম যে যদি বাইবেল বা
রোজারিও সম্পর্কিত কোনো জিনিস বা অন্য কিছু উনি খুঁজে পান বা মনে করতে পারেন তাহলে যেন তৎক্ষণাৎ আমায় ফোনে জানান। সেদিনের মতো বিদায় নিলাম আমি। রাতের খাওয়া দাওয়ার পর বাড়ির বাইরে বসে চা খাচ্ছিলাম। মায়াসা আমার সামনে বসে একটা মাসিক পত্রিকা পড়ছে। আজ সারাদিন আমি যা কিছু জেনেছি তা এক কথায় অত্যন্ত বিস্ময়কর ও চমকপ্রদ। এইভাবে যে এই সামান্য বাইবেল রহস্যের গতি সম্পূর্ণ এক অন্যদিকে ঘুরে যাবে আমি কল্পনাতেও ভাবতে পারিনি। মনের মধ্যে বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রথমত, আমায় যে অদৃশ্য আত্মা সবসময় চোখে চোখে রাখছে সে কি তাহলে রোজারিওর আত্মা? সে কি চায় না তার পরিবারের বাইরে অন্য কেউ তার গুপ্তধনের সন্ধান পাক? আমার মনে হচ্ছে রোজারিওর আত্মাই নিজের গুপ্তধনের পাহারা দিয়ে আসছে এতগুলো বছর ধরে। যক্ষের ধনের মতো আগলে রেখেছে বছরের পর বছর, তাই মৃত্যুর পরও তার আত্মার শান্তি পায়নি একটুও। দ্বিতীয়ত, এই বাইবেলটি হলো একমাত্র রাস্তা যা ওই গুপ্তধনের সন্ধান দিতে পারবে। বাইবেলের মধ্যে এমন কিছু ক্লু আছে যা থেকে গুপ্তধনের হদিশ পাওয়া যেতে পারে, কিন্তু সেটা কি? যেভাবেই হোক আমায় সেই ক্লুগুলো খুঁজে বার করতেই হবে। তবে অনেক অজানা জিনিস আমার কাছে আজ বেশ পরিষ্কার হয়েছে। এর সাথে সাথে আমার মনের মধ্যে ভয়টা আরও জাঁকিয়ে বসেছে। বিশেষ করে আজ সব ঘটনা জানার পর রোজারিও নিশ্চয়ই চাইবে না যে আমি ওর গুপ্তধনের সন্ধান করি। আমার এটাও বেশ মনে হচ্ছে মিস্টার গোমস এই বাইবেল থেকে এমন কিছু তথ্য জানতে পেরেছিল যেটা তাকে রোজারিওর রত্ন ভাণ্ডারের খুব কাছে নিয়ে যেতে পারত। হয়তো সেই কারণেই রোজারিওর অতৃপ্ত আত্মা তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। মৃত গোমসের বিভৎস মুখটা একবার চোখের সামনে ভেসে উঠল আমার। একটা মানুষ মরার আগে ঠিক কতটা ভয় পেয়েছিল সেটা মেঝেতে পড়ে থাকা ওই লাশের চেহারা দেখলেই বোঝা যায়। রাতে আমার ঘরে আমি শুয়ে আছি, একটু তন্দ্রা ভাব এসেছে। এমন সময় বেশ বুঝতে পারলাম টেবিলের উপর রাখা জিনিসগুলো আচমকা কাঁপতে শুরু করেছে। জলের গ্লাস, মোমদানি, পেপার ওয়েট সবকিছু ঠকঠক করে কাঁপছে। আমি ধর্মর করে বিছানায় উঠে বসলাম। হাত বাড়িয়ে আলোটা জ্বালাতেই আবার সব চুপ। বেশ বুঝতে পারছি আমার ঘরেই তার উপস্থিতি। সে আর কেউ নয়, কয়েকশো বছর আগে মারা যাওয়া এই বাইবেলের মালিক রোজারিও গনসালভেজ। আমি প্রচণ্ড ভয় পেয়ে মায়াসাকে ডাকলাম। গলা দিয়ে একটু আওয়াজ বেরোলো না। চিৎকার করার চেষ্টা করছি, তাও এক ফোঁটা আওয়াজ আমার গলা থেকে বেরিয়ে আসছে না। থরথর করে আমার সারা শরীর কাঁপতে শুরু করেছে। বেশ বুঝতে পারছি আমার ঘরের তাপমাত্রা হঠাৎ অনেকটাই কমে গেছে। নাইট ল্যাম্পের আলোয় দেখলাম একটু দূরে টেবিলের ঠিক পাশেই একটা সাদা দোহার কুণ্ডলি পাক খেতে খেতে আবছা একটা অবয়ব ধারণ করেছে। আমি বিছানায় জড়সড় হয়ে বসে শেষ মুহূর্তের অপেক্ষা করছি। এতদিন এতভাবে আমি এই অশরীরীর অস্তিত্ব বুঝতে পারলেও এর আগে এতটা ভয় আমি পাইনি। শেষে একটু সাহস জুগিয়ে হাত জড়ো করে মিনতির সুরে বলতে চেষ্টা করলাম, মিস্টার রোজারিও, আমি আপনার বাইবেলের কোনো অপব্যবহার করব না। শুধু আপনার রত্ন ভাণ্ডার খুঁজে বার করতে চাই। আপনার পরিবারের একমাত্র বংশধর আজ প্রচণ্ড অর্থাভাবে দিন কাটাচ্ছে। আমার কোনো লোভ নেই আপনার ওই রত্ন ভাণ্ডারের উপরে। আমি জানি আমি যদি ওই গুপ্তধন খুঁজে বার করে আপনার পরিবারের হাতে তুলে দিই তাহলে আপনার আত্মা এতদিনের পর নিশ্চয়ই মুক্তি পাবে। দয়া করে আমাকে সেই সুযোগ করে দিন। কথাটা বলা মাত্রই সেই সাদা ধোয়ার কুণ্ডলি এক নিমেষে মিলিয়ে গেল খোলা জানলা দিয়ে। এবার হাঁপ ছেড়ে বাঁচলাম আমি। আস্তে আস্তে ধাতস্থ হলাম কিছুটা। বিছানা থেকে নেমে টেবিলে রাখা জলের গ্লাস থেকে জল খেলাম ঠকঠক করে। শরীরটা এখন অনেকটা ধাতে এসেছে বুঝতে পারলাম। তবে বেশ বুঝতে পারছি আমার শিরদাঁড়ার ভিতর দিয়ে আতঙ্কের ঠান্ডা স্রোত এখনো কুলকুল করে বয়ে চলেছে। সকাল থেকে মনটা বড় বিক্ষিপ্ত হয়ে আছে। বেশ কয়েকটা ব্যাপার আমার মাথায় কিছুতেই ঢুকছে না। বাইবেলটি যে রোজারিও গনসালভেজের গুপ্তধনের মূল সূত্র সেটা বুঝতে পারছি, কিন্তু কিভাবে সেই জায়গায় পৌঁছবো সেটাই বুঝে উঠতে পারছি না। গোমস কিভাবে এই রহস্যের এত কাছে পৌঁছে গিয়েছিল সেটাও আমার মাথায় কিছুতেই ঢুকছে না। অনেকগুলো প্রশ্ন আমায় তাড়া করছে। কাল রাতের ঘটনাটা যেভাবে আমায় ভয় পাইয়ে দিয়েছে তাতে আমার হাতে এখন মাত্র দুটো রাস্তা। এক,
যত তাড়াতাড়ি সম্ভব রোজারিওর গুপ্তধন খুঁজে বের করে ওর শেষ বংশধরের হাতে তুলে দেওয়া। 2, আর না হলে এই বাইবেলটি অন্য কাউকে দিয়ে রোজারিওর ভূতকে ঘাট থেকে নামানো। কিন্তু তা যদি হয় সেক্ষেত্রে অন্য কাউকে আবার বেঘরে প্রাণ দিতে হবে গোমসের মতো। তাতে আমার মন সায় দিচ্ছে না একটুও। বেলার দিকে গাড়িটা বের করলাম। বাড়িতে বসে বসে আর কিছুতেই ভালো লাগছে না। যাই একটু ঘুরে আসি মিস্টার মালিকের দোকান থেকে, কিছুক্ষণ গল্প গুজব করলেও মনটা হালকা হবে। আরে আসুন আসুন মিস্টার আন্তোনিও, সেই যে আপনি ভদ্রমহিলার ঠিকানা নিয়ে গেলেন, তারপর তো আর কোনো খবরই নেই। তা সবকিছু ঠিকঠাক আছে তো? আর বলবেন না মিস্টার মালিক, আমি এতটাই ব্যস্ত আছি যে গত কয়েকদিন একদম সময় করে উঠতে পারছি না। ও বাই দ্য ওয়ে, বলছি এই যে বাইবেলটি আপনি কিনেছিলেন, তার সাথে ওই ভদ্রমহিলা আরও কিছু জিনিস তো আপনাকে বিক্রি করেছিল, সেগুলো কি কি কোনো আইডিয়া আছে? একটু ভেবে নিয়ে মালিক বলল, দেখুন মিস্টার আন্তোনিও, আমি আর যা যা জিনিস ওই বাড়ি থেকে কিনেছি তার সব কিছুই বিক্রি হয়ে গেছে। কিন্তু একটা কথা আমার মনে আছে, সেটা আপনাকে বললে হয়তো আপনার কিছুটা সুবিধা হবে। কি ব্যাপার আমায় প্লিজ বলুন তো। মিস্টার মালিক একটা কাঠের টুল টেনে নিয়ে আমার সামনে বসে বলল, আমি যেদিন মিসেস গঞ্জালেসের বাড়ি গিয়েছিলাম ওনার পুরনো জিনিসগুলো দেখতে, সেদিন ওনার বাড়ির বসার ঘরের দেওয়ালে টাঙানো বহু পুরনো পর্তুগাল রাজপরিবারের এক সনদ আমি দেখতে পাই। আমার তো জহুরির চোখ, আপনি সেটা খুব ভালো করেই জানেন। পুরনো জিনিস ঘেঁটে ঘেঁটে খুব সহজেই আমি বলে দিতে পারি যে কোন জিনিসের প্রকৃত মূল্য কি। তা সে যাই হোক, আমি যখন ওনাকে জিজ্ঞাসা করি যে এই বাঁধানো সনদটি আপনি কোথায় পেয়েছেন, সেটা শুনে উনি বলেন এটি নাকি রোজারিওর সময় থেকেই ওনাদের বাড়িতে আছে। এইটা শুনে আমি ওনাকে বলি যে আমি এই সনদটিও কিনতে চাই, কিন্তু উনি মানা করে দিলেন। অনেক অনুরোধেও চিড়ে ভেজেনি। টাকার লোভও দেখিয়েছিলাম। বললেন রোজারিও মারা যাওয়ার আগে নাকি পরিবারের সমস্ত সদস্যকে বাইবেলের উপরে হাত রাখিয়ে শপথ করিয়ে নিয়েছিল যে কোনো পরিস্থিতিতেই নাকি এই সনদ পরিবারের বাইরে যেন না যায়। সেই থেকে তাদের পরিবারের অলিখিত নিয়মই হয়ে গেছে যে এই সনদ তাদের পরিবারের অংশ, এটা বাড়িতেই যেভাবেই হোক রাখতেই হবে। মিস্টার মালিকের কথা শুনে আমি একটু হলেও আশার আলো পেলাম। এ কথা সে কথার পর তার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম দোকানের বাইরে। এবার আমায় যেতে হবে গোয়ালিম, বুড়ির কাছে জানতে হবে সনদের ব্যাপারটা। এই সব ভাবতে ভাবতে ফুটপাথ ধরে হাঁটছি। একটু দূরেই একটা বিয়ার পাবো দেখে ইচ্ছে হলো 1 মাগ বিয়ার খেতে। কাউন্টারে গিয়ে একটা বিয়ার অর্ডার করে স্টুলে বসে জাস্ট কয়েকটা চুমুক দিয়েছি, এমন সময় কাঁধের উপরে একটা হাত এসে ঝাঁকুনি দিল। আমি চমকে পিছন ফিরে তাকালাম। আরে মিস্টার রদ্রিগেজ, আপনি এখানে? আপনার কি আজ ডিউটি নেই? আসলে এইভাবে আপনাকে অফ ডিউটি কোনোদিন দেখিনি। আসুন আসুন বসুন। এই বলে সামনে স্টুল দেখিয়ে তাকে বসার ইঙ্গিত করলাম। স্টুলে বসে তিনি বললেন, কি ব্যাপার মিস্টার অ্যান্টোনিও, আপনি তো সেদিনের পর থেকে একদম চুপচাপ, কোনো খবরও দিলেন না। তা আপনি ঠিক আছেন তো? মানে ওই বাইবেলের জন্যই বলছি আর কি। মানে যা সাংঘাতিক অভিজ্ঞতা হয়েছিল আমার, তাতে সত্যিই জানতে ইচ্ছে করছে যে আপনার কোনো নতুন অভিজ্ঞতা হলো কি না। আমি একটু হেসে বললাম, মশাই শুধু অভিজ্ঞতা নয়, আমি তো রীতিমতো গোয়েন্দার কাজ করছি বলতে পারেন। কথাটা শুনে রদ্রিগেজের চোখগুলো বেশ বড় বড় হয়ে গেল। একটু গুছিয়ে বসে হাতে বিয়ের মগ থেকে 1 চুমুক বিয়ার খেয়ে আমায় বললেন, কি ব্যাপার বলুন তো মশাই, আমার কিন্তু আর তর সইছে না। মানে প্লিজ খুলে বলুন ব্যাপারটা আমাকে। যদি কোনো সাহায্য লাগে তাহলে আমি নিশ্চয়ই সেটা করব। আমি হেসে বললাম, সে তো বেশ ভালো প্রস্তাব। তারপর সংক্ষেপে আমি এই কদিনের সমস্ত ঘটনা এবং রোজারিওর গুপ্তধনের ব্যাপারটা ওনাকে বললাম। উনি তো শুনে প্রায় আকাশ থেকে পড়লেন। কি বলছেন কি মশাই? এই বাইবেলের পেছনে এত বড় রহস্য লুকিয়ে আছে, তাও আবার গুপ্তধন। তা এখন কি ভাবছেন? কিভাবে উদ্ধার করবেন সেই 500 বছরের রত্নভাণ্ডার? আমি কিছুক্ষণ আনমনে বসে রইলাম। এর মধ্যে বিয়ারে কয়েকটা চুমুক দিয়েছি। তারপর মগটা টেবিলের উপর নামিয়ে রেখে আমি রদ্রিগেজকে বললাম, চলুন অফিসার, একবার গোয়ালিম যাওয়া যাক।
অবাক দৃষ্টিতে আমার দিকে একবার তাকিয়ে তিনি আমায় বললেন, আপনি কি এখন সেই ভদ্র মহিলার বাড়ি যেতে চান? আমি ঘাড় নেড়ে তাকে হ্যাঁ বললাম। দুজনে বেরিয়ে এলাম বিয়ের পাব থেকে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চললাম একটু দূরে বাস স্ট্যান্ডের পাশে রাখা আমার গাড়ির কাছে। গাড়িটা পার্কিং থেকে বের করে যখন গোয়ালিমের রাস্তা ধরেছি তখন প্রায় সন্ধে হব। মাদেই নদীর ওপারে সূর্যের শেষ আলো ঢলতে শুরু করেছে। তিরতির করে ঠান্ডা হাওয়া দিচ্ছে, যা আমার সারা শরীরে একটা শিহরণ এনে দিচ্ছে। আমার এই ছোট্ট রাজ্যটির ইতিহাস কত বৈচিত্র্যময়, কত শতাব্দী ধরে এখানের মাটিতে কত বিদেশি তাদের রক্তঘাম ঝরিয়েছে, কত মানুষ প্রাণ দিয়েছে যুদ্ধের ময়দানে। আজও তাদের কবর গোয়ার আনাচে কানাচে দেখা যায়। আমি কি এদেশের মানুষ? বহু বছর আগে হয়তো আমার কোনো পূর্বপুরুষ এদেশে এসেছিল ভাগ্য বদলের আশায়। রোজারিওর আত্মার মতো তাদের আত্মাও হয়তো কোনো এক জায়গায় এখনো কেঁদে চলেছে। এইসব ভাবতে ভাবতে একটা অন্য জগতে চলে গিয়েছিলাম আমি। এমন সময় হুঁশ ফিরল মিস্টার রদ্রিগেজের কথা শুনে। আচ্ছা মিস্টার অ্যান্টোনিও, আপনি যদি সত্যি সেই গুপ্তধন খুঁজে বার করেন তাহলে কি তার সবটাই ওই ভদ্র মহিলার হাতে তুলে দেবেন? আমি বললাম, নিশ্চয়ই তাই করব। আর তাছাড়া আমি যদি ওনার সাথে কোনো রকম বেইমানি করি তাহলে রোজারিওর আত্মা আমায় ছেড়ে কথা বলবে না। ভদ্রমহিলার বাড়ির সামনে গাড়ি রেখে আমরা দুজনে যখন ওনার দরজায় আওয়াজ দিলাম ততক্ষণে সন্ধে হয়ে গেছে। একটু পরে খুট করে একটা আওয়াজ করে সদর দরজাটা খুলে গেল একটুখানি। সেই চেনা মুখটা অল্প একটু বার করে আমাদের দেখে দরজাটা পুরোটা খুলে দিলেন উনি। আমরা ভিতরে ঢুকে এলাম ওনার পিছন পিছনে। আমাদের বসতে বলে উনি ঘরে ঢুকে গেলেন। একটু পরে একটা ট্রেতে কিছু শুকনো কাজু এনে আমাদের সামনে রেখে আমায় বললেন, কি ব্যাপার অ্যান্টোনিও, আজ হঠাৎ কি মনে করে এদিকে এলে? সেই দিন তো প্রায় সব কিছুই আমি তোমায় বলেছি। এর বাইরে আমি কিছু জানি না আর বলতেও পারবো না। এই বলে সামনে রেখা একটা মোড়ার উপর উনি বসলেন। বেশ বোঝা যায় বয়সের ভারে বা বাতের ব্যথায় উনি বেশ কাবু। আমি একটু সময় নিয়ে ওনাকে বললাম, আপনি আমায় সবকিছুই বলেছেন, কিন্তু আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি বলতে ভুলে গেছেন। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন ভদ্রমহিলা। ওনাকে দেখে সত্যি বোঝা যাচ্ছে যে উনি বুঝতে পারেননি ঠিক কি কথা আমি ওনাকে বলতে চেয়েছি। আমি ওনার মুখ দেখে ব্যাপারটা খুলেই বললাম, মিস্টার মালিকের কাছে আমি জানতে পেরেছি যে আপনাদের কাছে পর্তুগাল রাজপরিবারের এক সনদ আছে, যেটা রোজারিও গঞ্জালভেজের সময়কার। এ ব্যাপারে তো আপনি আমায় কিছু বলেননি। এই কথা শুনে ভদ্রমহিলা মৃদু হেসে উঠলেন। তারপর বললেন, অ্যান্টোনিও, তুমি দেখছি সব খবরই রাখো। হ্যাঁ, আমার কাছে এমনি একটা সনদ আছে, যেটা পর্তুগালের রাজা স্বয়ং ভাস্কো ডা গামাকে দিয়েছিলেন, যিনি এই দেশে আসার রাস্তা আবিষ্কার করেছিল। আমার পূর্বপুরুষের মুখে শোনা এই সনদে নাকি পর্তুগালের তৎকালীন রাজা ভাস্কো ডা গামাকে ভারতবর্ষে অবাধ ব্যবসা করার অনুমতি দেন। পরে হাত বদল হয়ে সেটি আমাদের প্রথম পূর্বপুরুষ রোজারিওর কাছে আসে। সেই থেকে এই সনদ আমাদের বাড়িতে। এর ঐতিহাসিক মূল্য থাকলেও আমি বা আমার পরিবারের অন্য কেউ কোনোদিন হাতছাড়া করিনি। তবে জানি না আমার মৃত্যুর পর এই অমূল্য বস্তুর কি হবে। সত্যিই জানি না। আমি কদিনই বা বেঁচে আছি, তারপর তো সব শেষ। আমরা অবাক হয়ে শুনলাম তার কথা। কত বছর আগের সেই গুরুত্বপূর্ণ নথি আজও গোয়ালিমের এই ভাঙা বাড়িতে স্বমহিমায় বিরাজ করছে। আমাদের দেশে এই কাগজটির মূল্য খুব কম মানুষই হিসেব করে বার করতে পারে। আমি ভদ্রমহিলাকে সংক্ষেপে কাল রাতের অভিজ্ঞতার কথা বললাম এবং এটাও বললাম যে আমি রোজারিওর আত্মাকে কথা দিয়েছি যে আমি তার গুপ্তধন খুঁজে বের করবই এবং তার পুরোটাই আপনার হাতে তুলে দেব। এই কথা শুনে মিসেস গঞ্জালভেজ বললেন, সত্যি তুমি পারবে পারবে আমাদের পরিবারের হারিয়ে যাওয়া সম্পদ উদ্ধার করতে? আমি চেষ্টা করব যতটা পারি।
আর তার সাথে সাথে এটাও চেষ্টা করব যাতে রোজারিওর আত্মা চিরশান্তি পায়। এই কথা শুনে উনি আবার কাঁদতে শুরু করলেন। কিছুক্ষণ পরে একটু ধাতস্থ হয়ে বললেন, তোমরা তোমরা এসো আমার সাথে। এই বলে উঠে দাঁড়ালেন। আমরা ওনার পিছু পিছু ডান দিকের একটা ঘরে গিয়ে ঢুকলাম। সাদামাটা ঘর, খুব অসাধারণ কিছু আসবাব। একটা দেওয়ালে কাঠের নকশা কাটা ফ্রেমের মধ্যে টাঙানো আছে ভাস্কো দা গামার সনদ। আমি ওই দেওয়ালের সামনে গিয়ে দাঁড়ালাম। গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। কত ইতিহাসের সাক্ষী বহন করছে এই কাগজ। কত বছরের অক্লান্ত পরিশ্রমের ফলে তিনি ভারতবর্ষ আবিষ্কার করেন। সম্পূর্ণ ইতিহাসের ভিত এই এক টুকরো কাগজটি। মুখ ফিরিয়ে ভদ্রমহিলার দিকে তাকিয়ে আমি বললাম, এটাকে কি আমি একবার নিচে নামাতে পারি? উনি ঘাড় নেড়ে সম্মতি জানাতেই আমি আর মিস্টার রদ্রিগেজ দুজনেই হাতে ধরে জিনিসটি দেওয়াল থেকে নামিয়ে আনলাম। মোটা তুলট কাগজের বা কাপড়ের উপরে সোনালি কালিতে পর্তুগিজ ভাষায় লেখা একটা সনদ। একদম নিচে গালা বসিয়ে পর্তুগাল রাজপরিবারের শিলমোহর বসানো আছে। ফ্রেম সমেত পুরো জিনিসটি হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতেই আমার কেন জানি না মনে হলো ফ্রেমের পিছন দিকটা অহেতুক ফাঁপা, অনেকটা মোটা যেন ফ্রেমটা। আমি পিছনে টোকা মেরে দেখলাম যে সত্যি পিছন দিকটা বেশ ফাঁপা। রদ্রিগেজকে বলতে সেও পরীক্ষা করে একই কথা বলল। আমি ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই সনদটি কি ফ্রেম সমেত রোজারিও পেয়েছিলেন, নাকি উনি পরে এটিকে বাড়িতে রাখবেন বলে বাঁধিয়ে রাখেন? ভদ্রমহিলা বললেন, যেটুকু আমি আমার ঠাকুমার মুখে শুনেছি তাতে রোজারিওই পরে এটিকে ফ্রেম বন্দি করে বাড়িতে টাঙিয়ে রাখেন। এই কথা শুনে আমার মাথায় চট করে একটা বুদ্ধি খুলে গেল। আমি ভদ্রমহিলাকে বললাম, আপনি দয়া করে আমায় একটা ছুরি এনে দিতে পারেন? আমি নিশ্চিত যে এই ফ্রেমের ভিতরে এমন কিছু লুকিয়ে রাখা আছে যা আমাদের রোজারিওর গুপ্তধনের সন্ধান দিতে পারে। উনি ছুরি নিয়ে আসতে আমি মাটির উপর বসে ছুরি দিয়ে ফ্রেমের পিছনের মোটা কাগজটা খানিকটা কেটে ফেললাম। ভেতরে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলাম কিছু আছে কিনা। ঠিক ধরেছি, যা ভেবেছিলাম তাই। একটা ছোট্ট প্যাকেট মতো জিনিস আমার হাতে ঠেকল। আমি হাত দিয়ে সেটাকে টেনে বাইরে বের করে আনতেই যা দেখলাম তাতে আমাদের বিস্ময়ের অন্ত রইল না। একটা বহু পুরনো চামড়ার ব্যাগ, মুখটা জরির দড়ি দিয়ে বাঁধা। আমি সেটা খুলতে বেরিয়ে এলো এক টুকরো কাগজ আর পিতলের একটা বড় চাবি। সবাই এখন একরকম উত্তেজনায় ফুটছি। কাগজটি খুলতে চোখে পড়ল পর্তুগিজ ভাষায় কয়েক লাইনের একটা লেখা। আমি মিসেস গনজালভেসের দিকে কাগজটি বাড়িয়ে দিয়ে বললাম, আপনি কি এর মানে আমায় বুঝিয়ে দেবেন? উনি বুকের কাছে ঝোলানো চশমাটি চোখে এঁটে যা বললেন তাতে আমার কাছে সেটি একটি হেয়ালি ছাড়া আর কিছুই নয়। উনি যা বললেন তা কতকটা এইরকম, সাবধান সাবধান সাবধান, রোজারিও বাইবেলই সমাধান। যদি চাও পেতে আজ ধন ও মান, চলে যাও পুরনো গোরস্থান। বাইবেলে লেখা আছে সমাধির নিচে আছে রোজারিও বেঁচে আছে চিরকাল। চাবি তালা খুললেই পেয়ে যাবে রত্ন, আশপাশ চিরকালই শুনশান। সাবধান সাবধান সাবধান। ভদ্রমহিলা আমায় বার কয়েক পড়ে শোনালেন এই ছড়াটি। সবটা শোনার পর আমি হঠাৎ জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনি কি জানেন যে পুরনো গোরস্থান জায়গাটা ঠিক কোথায়? আমাদের পূর্বপুরুষদের সবারই সমাধি আছে সিমন্স গ্রেভইয়ার্ডে। আমাদের পরিবারের লোকজন আগে ওই চার্চেই যেতেন, তাই রীতি অনুযায়ী আমাদের পূর্বপুরুষদের ওই স্থানেই সমাধিস্থ করা হয়। তবে বহু বছর আগে ভূমিকম্পে পুরো চার্চটি ভেঙে চুরমার হয়ে যাওয়ায় সেই সব জায়গায় আর কিছুই প্রায় নেই। তবে খুব ছোটবেলায় আমি একবার দাদুর সাথে রোজারিওর সমাধি দেখতে গিয়েছিলাম। আমার মাথায় এসব শুনে বিদ্যুৎ খেলে গেল। আমি তখনই সবাইকে বললাম, এক্ষুনি চলুন সেন্ট সিমন্স চার্চ। আজই হয়তো এই রহস্যের জবনিকা পড়তে চলেছে। আমার কথা শুনে মিস্টার রদ্রিগেজ বলল, আমি জানি সেন্ট সিমন্স চার্চ কোথায়। মাদেই নদীর ধারে যে পুরনো জঙ্গলটি আছে ওটাই হচ্ছে সেন্ট সিমন্স চার্চের পুরনো লোকেশন।
আমরা মিসেস গনজালভেজকে নিয়ে যখন গাড়িতে উঠলাম তখন রাত 10টা বাজে। রদ্রিগেজের বলে দেওয়া রাস্তা অনুযায়ী আমরা যেখানে এসে পৌঁছলাম সেই জায়গাটা একটা পুরনো কিছুর ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নয়। চারপাশে বহু পুরনো ভাঙাচোরা দেওয়াল আর বন জঙ্গল। এই জায়গায় মানুষের পায়ের চিহ্ন পড়ে বলে তো মনে হয় না। জঙ্গলি জানোয়ারের দেখা পেলেও খুব একটা আশ্চর্য হব না। গাড়িতে রাখা টর্চটা হাতে নিয়ে তিনজনেই এগিয়ে চলেছি নদীর পাড়ের দিকে। কিছু দূর এগিয়ে যেতেই চোখে পড়ল ইতস্তত ছড়ানো কিছু পুরনো কবরের অস্তিত্ব। শ্বেতপাথরের ফলকে লেখা আছে কবরের মধ্যে কফিনে শুয়ে থাকা মানুষটির পরিচয়। আমরা সাবধানে ঝোপঝাড় বেরিয়ে এগিয়ে চলাম আরো ভিতরের দিকে। আরেকটু এগিয়ে একটা জায়গা দেখিয়ে মিসেস গনজালভেজ আমাদের থামিয়ে দিয়ে বললেন, আমার মনে হচ্ছে এই জায়গার আশেপাশেই রোজারিওর সমাধি আছে, কারণ আমার মনে আছে ওর সমাধির পাশেই একটা বড় নারকেল গাছ ছিল, আর কিছু দূরেই একটা নারকেল গাছ দেখতে পেলাম। টর্চের আলোয় আমরা তখন এদিক ওদিক দেখতে লাগলাম। সমাধির ফলকগুলোয় কি নাম লেখা আছে। এমন সময় রদ্রিগেজ চেঁচিয়ে বলল, ওই তো রোজারিওর সমাধি। আমি তাকিয়ে দেখলাম রদ্রিগেজ বাঁ দিকে একটা উঁচু ফলকের দিকে আঙুল দিয়ে নির্দেশ করছে। তাড়াতাড়ি এগিয়ে গেলাম সেদিকে। গিয়ে দেখলাম পর্তুগিজে লেখা আছে রোজারিও গনজালভেজ। তার নিচে জন্ম ও মৃত্যুর সাল উল্লেখ করা। বেশ বুঝতে পারছি এই সমাধির নিচেই সেই গুপ্তধনের দেখা মিলবে। রদ্রিগেজ আমায় বলল, মিস্টার অ্যান্টোনিও, আপনি যান, গাড়িতে রাখা লোহার এক্সেল ভাঙাটা নিয়ে আসুন। আমি দৌড়ে গেলাম ওটা আনতে। ফিরে এসে দুজনে মিলে পাগলের মতো খুঁড়তে লাগলাম কবরের ইটের বাঁধানো জায়গাটা। ওপরের জায়গাটা খুঁড়তেই আমাদের অবস্থা প্রায় যায়। কিছুক্ষণ বসে রইলাম সমাধির পাশে। বুকের মধ্যে উত্তেজনা যেন হাতুড়ি পিটোচ্ছে। দু হাতে প্রাণপণে মাটি সরিয়ে দেখলাম একটা কালো বার্নিশ করা কফিন রাখা আছে একটা চেম্বারের মধ্যে। দুজনে কোনো রকমে টানা হ্যাচড়া করে সেটিকে বাইরে বের করে আনলাম। কিন্তু কোথায় সেই গুপ্তধনের বাক্স? কফিনের নিচে তো কিছুই নেই। তাহলে কি সব মিথ্যে? শেষে কি আর কিছুই পাওয়া যাবে না? কিন্তু তাই বা কি করে হয়? রোজারিওর আত্মা তো আর মিথ্যে বলবে না, বা এত জটিল রহস্য তো আর এমনি এমনি লুকিয়ে ছিল না এতগুলো বছর ধরে। আমি কিছু না ভেবেই নেমে পড়লাম কফিনের চেম্বারের মধ্যে। রদ্রিগেজকে বললাম টর্চটা দেখাতে। আলো পড়তেই দেখলাম যেখানে ফলকটি বসানো ছিল তার নিচেই ইটের গাঁথনি করা একটা ছোট্ট জায়গা। আমি লোহার রডটি চেয়ে নিয়ে সজোরে মারলাম ইটের গায়ে। ঝুরঝুর করে ভেঙে পড়ল ইটের চাঙড়। এরপর যা দেখলাম তাতে আমার চোখ কপালে ওঠার জোগাড়। টর্চের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে ওই ছোট্ট গর্তের ভিতরে সুন্দর নকশা কাটা কালো কাঠের বাক্স। আমি দুহাত দিয়ে টেনে বের করে আনলাম সেটিকে। রদ্রিগেজের হাতে দিয়ে আমি উঠে এলাম চেম্বার থেকে। অবশেষে আমাদের হাতে এলো রোজারিও গনজালভেজের রত্ন ভাণ্ডার। ঠিক এমন সময় রদ্রিগেজ আমাদের দিকে তার সার্ভিস রিভলভার তাক করে বলল, মিস্টার অ্যান্টোনিও, আপনার কাজ শেষ। এবার এই বাক্সের চাবি আমার হাতে দিয়ে আপনারা বিদায় নিন। আর যদি তা না করেন তবে মাত্র 2টো গুলি খরচা করে আপনাদের মাথার খুলি উড়িয়ে দিতে আমার হাত বিন্দু মাত্র কাঁপবে না। আমি একরাশ বিস্ময়ে তার দিকে তাকিয়ে বললাম, মিস্টার রদ্রিগেজ, আপনি এইভাবে রোজারিওর গুপ্তধন ছিনিয়ে নিতে পারেন না। এটা অন্যায়। আপনি চুপ করুন মশাই। আপনার এই ন্যায় অন্যায় আপনার নিজের কাছেই রাখুন। চুপচাপ বাক্সের চাবিটা আমার হাতে দিয়ে এই বুড়িটাকে নিয়ে এখান থেকে কেটে পড়ুন। না, আমি কিছুতেই আপনাকে চাবি দেব না। আমি রোজারিওর আত্মাকে কথা দিয়েছি তার শেষ বংশধরের হাতে আমি এই গুপ্তধন তুলে দেব। আর মিসেস গনজালভেজের হাতে এই বাক্স তুলে না দিয়ে আমি কিছুতেই এখান থেকে যাব না। এই শুনে রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠল রদ্রিগেজ। চোখ পাকিয়ে বলল, তাহলে এবার মরার জন্য তৈরি হও, সাথে এই বুড়িটারও ভবলীলা সাঙ্গ করে দিই। এই বলে রিভলভারের ঘোড়ায় টান দিয়ে ট্রিগারে আঙুল দিল রদ্রিগেজ। এমন সময় সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আমাদের চোখের সামনে ঘটে গেল এক বিভৎস ঘটনা। একটা কালো লোমশ কুকুর অন্ধকার জঙ্গল থেকে আচমকা ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল রদ্রিগেজের উপর। অপ্রত্যাশিত ধাক্কায় মাটিতে ছিটকে পড়ল সে। তার হাত থেকে টর্চ ও পিস্তল দুটোই ছিটকে পড়ল মাটিতে। টর্চটি গড়াতে গড়াতে মিসেস গনজালভেজের পায়ের কাছে এসে থামলে উনি সেটা তুলে সামনের জায়গাটা আলোকিত করলেন।
ততক্ষণে ওদিকে প্রচন্ড ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। অল্প আলোয় দেখলাম কুকুরটির হিংস্র গর্জনে রদ্রিগেজের আর্ত চিৎকার চাপা পড়ে যাচ্ছে। হাত পা ছুঁড়ে বারবার সে নিজেকে বাঁচাতে চাইলেও কিছুতেই অত বড় প্রাণীটার সাথে পেরিয়ে উঠছিল না। টর্চের আলোয় স্পষ্ট দেখলাম কুকুরটি তার ধারালো দাঁত দিয়ে রদ্রিগেজের গলার একদিকটা এক টানে ছিঁড়ে নিল। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো সেই জায়গা থেকে। হাত পা ছুঁড়ে পাগলের মতো বাঁচার চেষ্টা করছে তখন, কিন্তু ভয়ঙ্কর প্রাণীটি তখন রক্তের নেশায় পাগল। রদ্রিগেজের চোখ দুটি খুবলে খুবলে বার করে নিল কুকুরটি। হাত পা ছুঁড়তে ছুঁড়তে রদ্রিগেজের মৃত্যু হলো আমাদের চোখের সামনে। এতক্ষণ তীব্র গর্জন করলেও রদ্রিগেজ মৃত্যুর কোলে ঢলে পড়তেই তার বুকের উপর থেকে নেমে আমাদের দিকে তাকালো কুকুরটি। কি সাংঘাতিক তার চোখের দৃষ্টি! টর্চের আলোয় চোখ দুটো জলজল করছে, সারা মুখ রক্তে মাখামাখি। তীক্ষ্ণ দাঁতের আগায় লেগে আছে রদ্রিগেজের গলার মাংসের একটা অংশ। আমাদের দিকে তাকিয়ে নিঃশব্দে এক লাফে জঙ্গলের ভিতরে ঢুকে গেল কুকুরটি। আমরা স্থানুবদ্ধ হয়ে পুরো ব্যাপারটা চোখের সামনে দেখলাম। আমাদের দুজনেই তখন ঠকঠকিয়ে কাঁপছি। এটুকু বুঝতে পেরেছি যে গোমেজের আর রদ্রিগেজের মৃত্যুর কারণ হচ্ছে রোজারিও। সে কখনোই চায়নি তার সঞ্চিত গুপ্তধন অন্য কোনো মানুষের হাতে যাক, তাই যারাই তার গুপ্তধনের দিকে লোভ দিয়েছে তাদের পরিণতি হয়েছে ভয়ঙ্কর মৃত্যু। কিছুক্ষণ পর আমি একটু ধাতস্থ হয়ে অনেক কষ্টে রোজারিওর কফিনটা আবার সমাধির চেম্বারে নামিয়ে দুহাত দিয়ে মাটি চাপা দিলাম তার কবরে। আমার তখন ভয়ে কষ্টে মৃতপ্রায় অবস্থা। অনেক কষ্টে মাটিতে বসে মিসেস গনজালভিসকে বললাম, আপনার বংশের প্রথম মানুষের সমাধিতে শেষ মাটি আপনি দিন, তবেই ওনার আত্মা চির শান্তি পাবে। এই কথা শুনে মিসেস গনজালভিস দু হাত ভরে মাটি দিলেন রোজারিওর সমাধিতে। আমি দেখলাম তার চোখ থেকে তখন জলের ধারা ঝরছে রোজারিওর সমাধিতে। আজ রাতে বহু পুরনো ইতিহাসের জবনিকা পতন হলো এই গভীর জঙ্গলে। কত শত বছর রোজারিওর আত্মা ঘুরে বেরিয়েছে শুধুমাত্র মুক্তি লাভের আশায়। এসব দেখে আমার চোখটাও যেন ভিজে এলো একটু। হাতের কোনোই দিয়ে চোখের খুনের জলটা মুছে উঠে দাঁড়ালাম কোনো রকমে। মিসেস গনজালভেসের হাতটি ধরে তাকে নিয়ে এগিয়ে চললাম গাড়ির দিকে। ওনার হাতে তখন রোজারিও জমিয়ে রাখা গুপ্তধনের বাক্স। আমি এখন ভীষণ খুশি। রোজারিওকে দেওয়া আমার সব কথা আমি রাখতে পেরেছি। আজ থেকে আমার জীবনে আবার শান্তি ফিরে আসবে। রোজারিওর আত্মাও চির শান্তি পাক, এই কামনা করি। শুনছিলেন লেখক সুদীপ্ত দাশের কলমে অভিশপ্ত বাইবেল। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং শ্রেয়া। পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ। বিশেষ সহযোগিতায় প্রায়ণ এবং সায়ক। এডিটিংয়ে সায়ক এবং পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।